নমস্কার, আমি গোপাল। ওয়ে টু ক্যাপচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার যোগাদ্দা মায়ের কাছে পৌঁছানো, লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে মাকে পুজো দেওয়া আর তারপর দীর্ঘ পথ পেরিয়ে বাড়ি ফিরে আসা গল্প। গল্পের সূচনা হয়েছিল কিছুটা এখান থেকে। যোগাদ্দা মা নামটার সাথে হয়তো দক্ষিণবঙ্গবাসী, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলার অনেকেই পরিচিত। এটি পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত 51টি শক্তিপীঠের একটি। আমার বাড়ি নদিয়ার রানাঘাটে, তাই আমিও ছোটোবেলা থেকেই মায়ের গল্পটা জানি। ক্লাস 6-7-এ পড়াকালীন বাবা মায়ের সাথে দু একবার যাওয়ার সুযোগ হয়েছিল আর কি। প্রথমে NH-12 ধরে কৃষ্ণনগর, তারপর সেখান থেকে গৌরাঙ্গ সেতু পার করে নবদ্বীপকে ডান হাতে ফেলে হেমন্তপুর মোড় থেকে কাটোয়া যাওয়ার রাস্তা ধরে 18 কিলোমিটার মতো গেলে তারপর বাঁদিকে 20 কিলোমিটার গেলেই মায়ের মন্দির। তবে এখানে সারা বছর কিন্তু মায়ের দর্শন মেলে না। প্রতি বছর বৈশাখ মাসের 31 তারিখে ভোরে মাকে তার জলমগ্ন মন্দির থেকে তুলে মূল মন্দিরে নিয়ে আসা হয়। তারপর ওই দিন সারাদিন চলে পুজো। কথিত আছে মাকে মন ভরে ডাকলে নাকি মা কাউকে ফেরায় না। এর কিছুটা আমি ছোটবেলায় প্রমাণও পেয়েছিলাম। গ্রামে যাওয়ার পথে শেষ 15 কিলোমিটার মতো পথে আপনি পাবেন গ্রাম বাংলা ও প্রকৃতির সৌন্দর্য। কথায় কথায় আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। সময়টা দুপুর হওয়ায় আশেপাশের গ্রামবাসীরা সবাই যাচ্ছিল মাকে পুজো দেওয়ার জন্য। তাই আমিও দেরি না করে আমার বাইকটা পার্ক করে সেই পথেই এগোলাম। এখানে মায়ের পুজোর অন্যতম একটি লুপ্তপ্রায় প্রথা এখনও চালু আছে, তা হলো পাঠা বলি, যা আমার খুব একটা পছন্দ নয়। হাঁটতে হাঁটতে এই ধরনের কিছু মাটির দোতলা বাড়ি চোখে পড়লো। শেষ কিছুটা পথ পায়ে হেঁটেই মায়ের মূল মন্দিরে পৌঁছাতে হবে, তাই আমরা দেরি না করে হাঁটা শুরু করলাম। এটি হলো সেই পুকুর যেখানে মা সারা বছর থাকেন। এই পুকুরে স্নান করে তবেই বেশিরভাগ মানুষ মাকে পুজো দেন। আর এটি হলো মায়ের সেই জলমগ্ন গর্ভগৃহ যেখানে মা সারা বছর থাকেন। অন্য সমস্ত সতীপীঠের মতো এখানেও পুজো দেওয়ার সরঞ্জাম, ডালি এসবের কোনো অভাব হবে না। আমিও একটা ডালি কিনে দাঁড়িয়ে পড়লাম লাইনে। দিনটা ছিল এবছরের সবচেয়ে উষ্ণতম দিন, তাই মানুষ কিছুটা ক্লান্তও হয়ে পড়েছিল। মায়ের কাছে আসবো, পুজো দেব, কিন্তু ভিড় হবে না, লাইন হবে না, সেটা কি হয়? কিন্তু পুরুষদের আর মহিলাদের লাইন আলাদা হওয়ায় কিছুটা নিস্তার পাওয়া গিয়েছিল। 40-45 মিনিট লাইনে দাঁড়িয়ে আমার যখন ক্লান্ত লাগছিল, ঠিক তখনই মাকে দর্শন করার জন্য আমার মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করতে লাগলো। মাকে সামনে দেখে সবাই যেন নিজেদের মনোবাসনা, দুঃখ, কষ্ট সব কিছু উজাড় করে বলতে থাকলো। এই হলো সেই যোগাদ্দা মা যাকে কেন্দ্র করে আজকে আমার এই গল্প। আপনি যে ডালাটি নিয়ে পুজো দিতে ঢুকবেন, সেটি মার কাছে ছুঁয়ে মার চরণের কিছু একটা জিনিস দিয়ে তারপর আপনাকেই সেটি ফিরিয়ে দেওয়া হবে। পুজো দিয়ে তারপর সবাই একে একে মন্দির থেকে বেরিয়ে যেতে লাগলো, কারণ বাকিরাও যাতে পুজো দিতে পারে আমাদের সেটাও দেখতে হবে। মন্দিরের পিছনে একটি স্থানে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর সব কিছু মাকে উৎসর্গ করে দেওয়া হয়। আমি এর আগে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ অনেক জায়গাতেই পুজো দিয়েছি, কিন্তু তার থেকে অনেক শান্তিপূর্ণভাবেই মায়ের পুজো দিয়েছিলাম। ভাবিনি এতটা শান্তিভাবে পুজো দিতে পারবো। এটি হলো মায়ের সেই মূল মন্দির। দেখুন কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে না? আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই বাকিরাও এই দৃশ্য ক্যামেরাবন্দি করছিল। যাদের দেখছেন এরা কিছুক্ষণ পর পর পুকুর থেকে জল তুলে নিয়ে এসে মায়ের মাথায় ঢালে, কারণ সারা বছর জলের নিচে থাকার জন্য এই বিশেষ দিনটিতে মাকে যখন জল থেকে তোলা হয় মায়ের নাকি খুব গরম লাগে, তাই এই কাজ। পুজো দেওয়া শেষ করে যখন বাড়ির পথে ফিরছিলাম, ঠিক তখনই ফোন আসলো যে আমাদের পাড়া থেকে কয়েকজন পুজো দিতে এসেছিল আর তারা ফেরার পথে একটি আমবাগানে দাঁড়িয়ে আছে এবং সকাল থেকে সেখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে। আর কোনো কিছু না ভেবে আমি তাড়াতাড়ি সেখানে চলে গেলাম, কারণ সকাল থেকে না খেয়ে পেটটা বড়ই অস্থির লাগছে। আর এই আমার সেই বাহন যে সমস্ত জায়গায় আমাকে নিয়ে যায়। আমবাগানে যাবো আর আম খাবো না সেটা কি হয়? অগত্যা গাছ থেকে একটা আম পেড়ে সেটা কেটে তার মধ্যে জল জিরা দিয়ে মন ভরে খাওয়া শুরু করলাম। শুধু আম দিয়ে তো আর পেট ভরবে না, তাই ওরা যে ভাত আর মটন রান্না করেছিল আমি সেটাও খেতে শুরু করলাম, কারণ আমার বড্ড খিদে পেয়েছিল। প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়ার জন্য একটু টক দই আর একটু স্প্রাইট খেয়ে নিলাম, যাতে মনটা অন্তত একটু ঠান্ডা থাকে। নবদ্বীপ দিয়ে ফিরবে আর লাল দই মিষ্টান্ন খাবে না, বাঙালির এমন কাজ শোভা পায় না। তাই আমিও ঝটপট কিছু দই মিষ্টি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অবশেষে বাড়ি ফেরার পালা। অনেক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও আমি এইবার মায়ের পুজো দিতে সক্ষম হয়েছিলাম। আশা করছি পরের বছর আবারও যাব। আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।